নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মুক্তি। প্রমথবাবু বললেন, পুলিনবাবু, ভূত বলতে আপনি কি বোঝেন? দেহমুক্ত আত্মা, নশ্বর দেহের অস্তিত্ব না থাকলেও যে আবার দেহ ধারণ করে পৃথিবীর মানুষকে দেখা দেয়। কিন্তু আমি যদি ও কথা না মানি, আমি যদি বলি মৃত্যু হচ্ছে চিরনিদ্রা, মৃত্যুর পরে মানুষের আত্মা আর জাগে না, আমি সবিস্ময়ে বললাম, এই কথা আপনি কেমন করে বলবেন? সকলেই জানেন যে আপনি হচ্ছেন একজন বিখ্যাত প্রেততত্ত্ববিদ। প্রেতের অস্তিত্ব না থাকলে আপনি প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতেন না। প্রমথবাবু একটু হেসে বললেন, প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি যে মৃত্যুর পরে মানুষের আত্মা চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে, সে আর জাগে না, জাগতে পারে না। তাহলে মানুষ মরা লোককে আবার দেখতে পায় কেন? ওই আপনারা যাকে বলেন ভূত, আমার মনে হয় সেটা হচ্ছে প্রপঞ্চ বা ইলিউশন, অর্থাৎ মিথ্যে মায়া। ঠিক তাই। তাহলে ভূত বলে কিছুই নেই। একটা কিছু আছে বই কি, কিন্তু লোকে যাকে ভূত বলে আমি তাকে বলি চিন্তার মূর্তি। চিন্তার মূর্তি? হ্যাঁ। মানে বুঝলাম না। মুখের কথায় সহজে বুঝতে পারবেন না, তবে এই রকম মূর্তি যদি স্বচক্ষে দেখতে চান, আমি আপনাকে দেখাতে পারি। কোথায়? কাঁচরাপাড়ায় একটা বাড়ি হানা বাড়ি বলে বিখ্যাত। প্রতি বছর কালীপুজোর রাতে সেখানে একই দৃশ্যের পুনরাভিনয় হয়। গেল বছরে আমি নিজে সেখানে উপস্থিত থেকে সেই দৃশ্য দেখেছি। আর 7 দিন পরে এই বছরের কালীপুজো। আপনিও কি সেই দৃশ্য দেখতে চান? বিপদে পড়বো না তো? বিপদ? এরকম দৃশ্য দেখে মানুষ বিপদে পড়ে নিজেই ভয় পেয়ে। নির্ভীকের কোনো বিপদ নেই। বিশেষত আমি যখন সঙ্গে আছি, বিপদে পড়ার বা ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভূত মানি, কিন্তু ভূত কখনো দেখিনি, আবার দেখার ভরসাও নেই। কিন্তু প্রমথবাবুর কথায় মনে জাগলো কৌতূহল। একটু ইতস্তত করে রাজি হয়ে গেলাম। কালীপুজোর দিন বিকেলবেলা পুরনো কাঁচরাপাড়ার একটা প্রশস্ত রাজপথ। লোকজনের চলাচল খুবই কম। সারি সারি বাড়ির পর বাড়ি। অনেক বাড়ি প্রাসাদের মতো বৃহৎ, কিন্তু প্রত্যেক বাড়ি পরিত্যক্ত। বাসিন্দারা ম্যালেরিয়ার ভয়ে বসতবাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িগুলোর চারদিক বেষ্টন করে আছে ঘন জঙ্গল। তাদের বিবর্ণ দেওয়ালগুলো ফুঁড়ে আত্মপ্রকাশ করেছে অশ্বত্থ, বট ও নিম গাছের জঙ্গল। এই নিস্তব্ধ নির্জন মৃত শহরের ভেতর থেকে মাঝে মাঝে কেবল ভেসে আসছে ঘুঘুর করুণ কান্নার সুর। ওমর খৈয়ামের লাইন মনে পড়ল। রাজার বাড়ির থামের শাড়ি, আকাশ ছোঁয়া তুলতো মাথা, রতন মুকুট পরে হেথায় সোনার তোরণ ধরত ছাতা। আজ সেখানে আধুল মায়ায় বিজন ছায়া দুলিয়ে দিয়ে ঘুঘুঘুর অকুল স্বরে গাইছে কপট কাতর গাথা। বললাম, প্রমথবাবু, এমন জায়গায় ভূত থাকবে না তো আর কোথায় থাকবে বলুন? সে কথার কোনো জবাব না দিয়ে একদিকে আঙ্গুল নির্দেশ করে তিনি বললেন, আমরা আজ ওই বাড়িখানার ভেতরে রাত্রিবাস করব। সেখানেও মস্ত বড় বাড়ি। তারও সর্বাঙ্গে আশ্রয় নিয়েছে বন্য গাছের দল, এবং তাকেও লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে রীতিমতো একটা অরণ্য। বহু স্থলেই চুন বালি খসে বেরিয়ে পড়েছে বুড়ো বাড়ির ইষ্টক কঙ্কাল। দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। মনে হয় ওটা যেন অভিশপ্ত বাড়ি। মানুষ হচ্ছে বসত বাড়ির আত্মার মতো। জনশূন্য বাড়ি দেখলে আমার আত্মাহীন মৃতদেহের কথা মনে হয়। মনটা হা হা করতে থাকে। প্রমথবাবু বললেন, চলুন, এখন আমার বন্ধু সুবোধের ওখানে গিয়ে উঠি। আমার চিঠি পেয়ে নিশ্চয়ই সে বাড়িখানার একখানা ঘর আমাদের রাত্রিবাসের উপযোগী করে রেখেছে। সন্ধ্যাবেলাতেই আহারাদি সেরে নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যে কোনো দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত থাকব। দুজনেই একটা করে হারিকেন লণ্ঠন হাতে নিয়ে সাবধানে নড়বড়ে সিঁড়ি মারিয়ে দোতলায় উঠে একটা ঘরের ভেতরে প্রবেশ করলাম। রাত তখন 8টা। এরই মধ্যে একেবারে নীরব হয়ে পড়েছে মানুষের কণ্ঠস্বর, এবং আশপাশ থেকে ঝিল্লিরা শুরু করেছে তাদের কণ্ঠ সাধনা। ঘুটঘুটে অন্ধকার মাখা রাত্রি, আর মাঝে মাঝে শোনা যায় বাদুড়ের ডানার ঝটপটানি। প্রকাণ্ড হলঘর, পঙ্খের কাজ করা দেওয়াল অযত্নে মলিন, মার্বেল পাথরের মেঝে, কিন্তু তার উপরে বিছানো আছে কত কাল ধরে সঞ্চিত ধুলোর আস্তরণ। কোথাও কোনো আসবাব নেই। জানলাগুলোর কোনোটা খোলা, কোনোটা বন্ধ।
ঘরের একটা কোণ আমাদের জন্য পরিষ্কার করে রাখা হয়েছে, আর আছে দুটো ইজি চেয়ার। আমার হাত ধরে প্রমথবাবু বললেন, চলুন পাশের ঘরখানা দেখে আসি। এ ঘরের ভেতর দিয়েই পাশের ঘরে যাওয়ার দরজা। পুরো ধুলোয় ভরা ছোট্ট একটা ঘর। আসবাবের মধ্যে একটা শয্যাহীন সেকেলে পালঙ্ক। জানলাগুলো বন্ধ। আচমবিতেই আমার বুকটা ধড়াস করে উঠল, গায়ে দিল কাটা। মনে হলো এই বন্ধ ঘরের বদ্ধ বাতাসের মধ্যে সজাগ হয়ে আছে কোন এক অজানা ও অদৃশ্য আতঙ্ক। প্রমথবাবু ফিরে আমার কাঁধের ওপর একটা হাত রেখে শুধলেন, কিছু অনুভব করছেন? করছি। আমরা ছাড়া অন্য কারোর উপস্থিতি? হ্যাঁ। চলুন হল ঘরে গিয়ে বসি। হল ঘরে এলাম। দুজনে দখল করলাম দুটো ইজি চেয়ার। নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল প্রায় 10-12 মিনিট। কথা বলার ইচ্ছেও হলো না। মনের ভেতর কেমন একটা অহেতুক অস্বাচ্ছন্দ্য। জানলার ভেতর দিয়ে বাইরের দিকে তাকালাম। কোষ্টি পাথরের মতন জমাট বাঁধা অন্ধকার। থেকে থেকে গায়ে এসে লাগছে একটা শীতার্ত বাতাসের কনকনে নিঃশ্বাস। হঠাৎ মনে হলো আমার চোখের সামনে নেমে এসেছে একটা পাতলা কাচের মতো স্বচ্ছ পর্দা, আর তারই ভেতর দিয়ে দেখা যাচ্ছে ঘরের অন্য একটা অংশ। প্রমথবাবুর দিকে ফিরে দেখলাম, কোনো দিকে দৃকপাত না করে সে স্তব্ধ হয়ে বসে আছেন। তারপরেই সচমকে আমি নিচের পা দুটো চেয়ারের ওপর তুলে ফেললাম। প্রমথবাবু বললেন, কি? আমার পা ধরে কে টানছে? টানছে? না, ঠিক তা নয়, কিন্তু মানে আমি কারোর হাতে স্পর্শ পাইনি, কিন্তু কি একটা আকর্ষণে আমার ইচ্ছার বিরুদ্ধে পা দুটো চেয়ারের তলায় চলে যাচ্ছিল। প্রমথবাবু একটু হেসে বললেন, মনের ভ্রম ছাড়া আর কিছুই না। আমরা অস্বাভাবিক কিছু দেখার আশায় অপেক্ষা করছি। এই সময় এরকম মনের ভ্রম হতেই পারে। হোক কি মনের ভ্রম, আমি আর নিচে পা নামালাম না। তারপর এই খানিক আগে পাশের যে খালি ছোট ঘরটায় গেছিলাম, সেখান থেকে পেলাম দুটো গলার আওয়াজ। একজন স্ত্রী আর একজন পুরুষ কথা বলছে অত্যন্ত উত্তেজিত স্বরে। প্রমথবাবু শান্তভাবে বললেন, গেল বছর কালী পুজোর রাতেও আমি এই দুটো গলার আওয়াজই শুনতে পেয়েছিলাম। তার মুখের কথা শেষ হতে না হতেই ভয়াবহ নারী কণ্ঠের আর্তনাদের পর আর্তনাদে রাত্রির স্তব্ধতা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রথমে অত্যন্ত উচ্চস্বরে জেগে উঠে তারপর ধীরে ধীরে মন্দীভূত হয়ে এলো সেই চিৎকার। একেবারে আচ্ছন্ন হয়ে গেল আমার সর্বাঙ্গ। হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল সশব্দে। ঝড়ের মতো বেগে বেরিয়ে এলো এক উন্মত্তের মতো বীভৎস মূর্তি। হাতে তার রক্তাক্ত শোণিত ছোড়া। সে তাড়াতাড়ি ছুটে একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের দিকে ঝুঁকে পড়ে কি একটা দেখলো। তারপর দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে পড়ল। তারপর আবার ছুটে ফিরে এলো ঘরের ভেতরে এবং পর মুহূর্তেই ছোড়াখানা সজোরে বসিয়ে দিল তার নিজের বুকের ওপরে। তারপর মাটিতে লুটিয়ে পড়ে বার কয়েক ছটফট করে মূর্তিটা স্থির হয়ে গেল। তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো ঝলকে ঝলকে রক্ত। এক লাফে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম উদ্ভ্রান্তের মতো। প্রমথবাবু বললেন, এ কি, কোথায় যান? আমি আর্তস্বরে বললাম, এই দৃশ্য দেখার পর আমি আর এখানে থাকতে পারবো না। দৃশ্য? এখানে আর কোনো দৃশ্যই নেই। ফিরে দেখুন। ফিরে দেখে আমি একেবারে হতভম্ব। ঘরের ভেতরে কোথায় সেই ভয়ানক দৃশ্য, কোথায় সেই বীভৎস মূর্তি, আর কোথায় বা সেই রক্তের ধারা? কিচ্ছু নেই, সব অদৃশ্য। বাঁধো বাঁধো গলায় আমি বললাম, এতক্ষণ কি আমি সে স্বপ্ন দেখছিলাম? প্রমথবাবু বললেন, প্রপঞ্চ। আর এখানে কিছুই দেখা যাবে না। নিন, এইবারে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়ুন। অসম্ভব, এখানে আমার চোখে ঘুম আসবে না। উত্তম, তাহলে জেগে জেগে আমার নাসিকার সঙ্গীত শ্রবণ করুন। সকালবেলায় প্রমথবাবু বললেন, কত বছর আগে তা জানি না, এই বাড়িতে কালী পুজোর রাতে এক পুরুষ তার স্ত্রীকে হত্যা করেছিল। স্ত্রীর আর্তনাদ শুনে চারদিক থেকে পাড়াপড়শিরা এসে পড়ে। হত্যাকারী জানলা দিয়ে তাদের দেখে বাড়ির ভেতরের অন্য পথ দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু সেই পথ বন্ধ দেখে শেষটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি বললাম, আমরা কি কাল তারই প্রেতাত্মা দেখলাম? প্রেতাত্মা নয়, তার চিন্তার মূর্তি।
চিন্তার মূর্তি কি? উগ্র বা তীব্র বা প্রচণ্ড চিন্তা ইথারের ভেতরে একটা ছাপ রেখে যায়। মানুষের দেহ নষ্ট হলেও ইথারের ভেতরের সেই চিন্তার অস্তিত্ব লোপ পায় না। ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট দিনে আবার তা মূর্তি ধরে আত্মপ্রকাশ করতে পারে। এটা কি অসম্ভব কথা! বেতারে মানুষের কণ্ঠস্বর আর মূর্তি ধরে বিলেত থেকে এদেশেও পাঠানো হচ্ছে। তার রেকর্ড চিরস্থায়ী করে রাখা যায়, সেটা আপনারা অসম্ভব মনে করেন না। তবে ইথারের মধ্যেই বা চিন্তার মূর্তিকে ধরে রাখা যাবে না কেন? আমি বৈজ্ঞানিকও নই, প্রেততত্ত্ববিদও নই, কাজে এই জিজ্ঞাসার জবাব আমি অন্তত দিতে পারলাম না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।